নমস্কার সকলকে। আজকের হেলথ টপিকে আলোচনা করব আমি। বর্তমান যুগে খুব চটজলদি শরীর বা দেহ বানানোর বা বডি বিল্ডিং করার একটি প্রবণতা ইয়ং জেনারেশনের মধ্যে দেখা দিয়েছে, এবং যার ফলে দেখা দিচ্ছে অনেক দুর্ঘটনা। তো সে সম্পর্কে আমি আজকে একটু কিছু আলোচনা করব। অ্যানাবলিক স্টেরয়েডের সম্পর্কে কিছু সত্যতা। আপনি কি আপনার শরীরে অ্যানাবলিক স্টেরয়েডের প্রভাব সম্পর্কে ভাবছেন? অ্যানাবলিক স্টেরয়েডগুলি কীভাবে আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপ এবং সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে? অ্যানাবলিক স্টেরয়েড হলো সিনথেটিক পদার্থ যা পুরুষ যৌন হরমোন টেস্টোস্টেরনের প্রভাবকে অনুকরণ করে। যদিও এগুলি বিভিন্ন চিকিৎসা অবস্থার জন্য ব্যবহার করা হয়, তারা সাধারণত কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং পেশি বৃদ্ধির জন্যে মিসইউজ বা অপব্যবহার করা হয়। এই ব্লগে আমরা অ্যানাবলিক স্টেরয়েডগুলির সুবিধা, ঝুঁকি এবং সম্ভাব্য অপব্যবহারের সম্পর্কে আলোচনা করব। তাই প্লিজ আমার সাথে এই ব্লগে থাকুন। অ্যানাবলিক স্টেরয়েডগুলির পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী? আসুন আমরা জেনে নিই। যখন অনুপযুক্ত ব্যবহার করা হয়, অ্যানাবলিক স্টেরয়েডগুলি বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ হতে পারে, যার মধ্যে রয়েছে যকৃতের ক্ষতি, কার্ডিওভাস্কুলার প্রবলেম বা সমস্যা, বন্ধ্যাত্ব, এছাড়া মেজাজ সুইংয়ের আক্রমণ। অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহার বিবেচনা করার আগে এই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলি বোঝা অপরিহার্য। অ্যানাবলিক স্টেরয়েডটা কী? অ্যানাবলিক স্টেরয়েড হলো টেস্টোস্টেরনের সিনথেটিক বৈচিত্র্য, একটি পুরুষ যৌন হরমোন যা পেশি বৃদ্ধি এবং সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যকে উৎসাহিত করে। তারা সাধারণত যেমন অবস্থার চিকিৎসার জন্য নির্ধারিত হয় এবং বিলম্বিত বয়ঃসন্ধি এবং রোগের কারণে পেশি ক্ষয় হয়, ক্যান্সার এবং এইডস। যাই হোক, কর্মক্ষমতা বৃদ্ধির জন্যে তাদের অপব্যবহারের গুরুতর স্বাস্থ্যের ফলাফল হতে পারে। অ্যানাবলিক স্টেরয়েডের কিছু উদাহরণ মধ্যে রয়েছে টেস্টোস্টেরন, এছাড়া রয়েছে অ্যানাবলিক স্টেরয়েডের কিছু উদাহরণ আছে, যেমন আইনি অ্যানাবলিক স্টেরয়েডগুলি সাধারণত বৈধ চিকিৎসা উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা প্রদানকারীর দ্বারা নির্ধারিত হয়। যাই হোক, অচিকিৎসা কারণে এই পদার্থের অপব্যবহার একটি উল্লেখযোগ্য উদ্বেগ, বিশেষ করে ক্রীড়া শিল্পে। খেলাধুলায় ব্যবহৃত অ্যানাবলিক স্টেরয়েড সাধারণত উদাহরণগুলির মধ্যে রয়েছে ডায়নাবল, এছাড়া রয়েছে ট্রেনবোলডেন এবং রয়েছে ডেকো ডিউরাবোলিন। সেরা অ্যানাবলিক স্টেরয়েড কি? যথোপযুক্ত এর চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহৃত করা হলে অ্যানাবলিক স্টেরয়েডগুলি নির্দিষ্ট স্বাস্থ্যের শর্তযুক্ত ব্যক্তিদের জন্য সুবিধা প্রদান করতে পারে। যাই হোক, সেরা অ্যানাবলিক স্টেরয়েড নির্ধারণ করা ব্যক্তির স্বাস্থ্যের অবস্থা, চিকিৎসার লক্ষ্য এবং সম্ভাব্য ঝুঁকি সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে। আইনি অ্যানাবলিক স্টেরয়েডগুলি রোগীর প্রয়োজন, চিকিৎসা প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। কোনো অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করার আগে একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে সম্পর্ক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে অ্যানাবলিক স্টেরয়েড শ্রেণীবদ্ধ করা হয়? অ্যানাবলিক স্টেরয়েডগুলি অপব্যবহার এবং অপব্যবহারের সম্ভাবনার কারণে অনেক দেশে নিয়ন্ত্রিত পদার্থ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা নিয়ন্ত্রিত পদার্থ আইনের অধীনে তফসিল বা ড্রাগ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। এই শ্রেণীবিভাগ ইঙ্গিত করে যে অ্যানাবলিক স্টেরয়েডগুলির শারীরিক এবং মানসিক নির্ভরতার জন্য একটি মাঝারি থেকে কম সম্ভাবনা রয়েছে, যেমন পদার্থের তুলনায়। সেইটা দেখতে হবে যেটা উদ্দীপক কিনা। তো স্টেরয়েড কিভাবে একজন ক্রীড়াবিদের
শরীর এবং মনের ক্ষতি করে। আসুন এ ব্যাপারে কিছু আলোচনা করি। কিছু ক্রীড়াবিদ পেশি গঠন করতে বা কর্মক্ষমতা বাড়াতে অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণ করেন, সেই বিশ্বাসে যে এটি তাদের প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। কিন্তু এমনটা করলে বিপজ্জনক পার্শ্ব প্রতিক্রিয়া এবং এমনকি আসক্তিও হতে পারে। স্টেরয়েডের মতো কর্মক্ষমতা বৃদ্ধিকারী বা ওষুধ অপেশাদার এবং পেশাদার খেলাধুলায় অবৈধ, এবং এগুলো প্রায়শই শরীর এবং মনের মারাত্মক ক্ষতি করে। ইউনিভার্সিটি হসপিটালের ফ্যামিলি এবং মেডিসিন ডক্টর এই বিষয়ে আরও জানাচ্ছেন যে স্টেরয়েড কী। অ্যানাবলিক স্টেরয়েড কার্টিকোস স্টেরয়েড যেমন প্রেডনিসোন থেকে ভিন্ন এবং সাধারণত হাঁপানি এবং প্রদাহের জন্যে নির্ধারিত হয়। অ্যানাবলিক স্টেরয়েডগুলি হল পুরুষের হরমোন টেস্টোস্টেরন একটি কৃত্রিম রূপ, এবং এটি পেশি ভর এবং শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় বা হয়েছে। পুরুষদের হরমোনজনিত সমস্যা, বিলম্বিত বয়ঃসন্ধি এবং কিছু রোগের কারণে পেশি ক্ষয়ের চিকিৎসার জন্য এটি নির্ধারিত হতে পারে। বেশিরভাগ অ্যানাবলিক স্টেরয়েড যুক্তরাষ্ট্রে চোরাচালান করে আনা হয় এবং অথবা বৈধ থেকে চুরি করা হয়। অনেক ব্যবহারকারী মুখে খাওয়ার স্টেরয়েড দিয়ে শুরু করে এবং পরে ইঞ্জেকশন যোগ্য পদ্ধতির দিকে ঝুঁকে পড়ে। স্টেরয়েড অপব্যবহারকারীরা প্রায়শই একাধিক ধরনের স্টেরয়েড ব্যবহার করেন এবং বৈধ চিকিৎসার জন্য ব্যবহৃত মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে এটি গ্রহণ করা হয়। তাহলে অ্যানাবলিক স্টেরয়েডের স্বাস্থ্যগত কী প্রভাব? ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহারের সাথে বহুবিধ স্বাস্থ্য সমস্যার যোগসূত্র রয়েছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী ব্যবহারে। এগুলোর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের সমস্যা, স্ট্রোক, রক্ত জমাট বাঁধা, ক্যান্সার, ব্রণ, কিডনি এবং লিভারের ক্ষতি, পুরুষের চুল পড়া, শুক্রাণুর সংখ্যা কম বা কমে যাওয়া, মহিলাদের শরীরে ও মুখে অতিরিক্ত লোম, পুরুষ এবং মহিলাদের স্তন বৃদ্ধি, লিঙ্গস্থানজনিত সমস্যা, অন্ডকোষের সংকুচিত হওয়া, অনিয়মিত মাসিক চক্র, আগ্রাসন, কখনো কখনো রয়েড রেজ বলা হয়, এছাড়া বিষণ্ণতা বা মেজাজের পরিবর্তন। স্টেরয়েড এবং কিশোর কিশোরীরা এ ব্যাপারে আলোচনা করছি। স্টেরয়েডের অপব্যবহারের সাধারণত তরুণ বয়সে শুরু হয়। কিছু কিশোর কিশোরীরাও স্টেরয়েড সংস্কৃতির শিকার হতে পারে। সমীক্ষায় দেখা গেছে যে উচ্চ বিদ্যালয় 7% পর্যন্ত শিক্ষার্থীরা স্টেরয়েড ব্যবহার করেছে, তবে প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। কৈশোরে স্টেরয়েড ব্যবহারের ফলে শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া, জ্ঞানীয় সমস্যা সহ নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্ক অবস্থায় স্টেরয়েড ব্যবহার শুরু করা পুরুষদের তুলনায়, যেমন ছেলেরা কিশোর বয়সে অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার শুরু করে, তাদের মধ্যে আবেগ প্রবণতা বৃদ্ধি এবং মনোযোগের অভাব দেখা যায়। তাহলে প্রাকৃতিকভাবে কর্মক্ষমতা বাড়ানোর উপায়। টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর জন্যে মানুষের অ্যানাবলিক স্টেরয়েডের প্রয়োজন নেই বলেছেন ডক্টর হেইন। পেশি ও শক্তি বাড়ানোর জন্যে বেশ কিছু নিরাপদ এবং বৈধ উপায় রয়েছে। শরীরে টেস্টোস্টেরন উৎপাদন একটি জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ার সাথে জড়িত, যেখানে একাধিক ভিন্ন হরমোনের পারস্পরিক প্রতিক্রিয়া ঘটে। তিনি বলেন যে নিরাপদে এবং স্বাভাবিকভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর উপায়গুলি কিছু আছে, যেমন গভীর ঘুম। টেস্টোস্টেরন উৎপাদনের জন্য পর্যাপ্ত পরিমাণে গভীর REM যেটা বলি ঘুম অপরিহার্য। টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখতে এবং বাড়াতে একটি স্বাস্থ্যকর এবং নিয়মিত ঘুমের
রুটিন থাকা গুরুত্বপূর্ণ। এবং যেটাকে আমরা বলি যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের অন্যান্য সমস্যা শরীরে টেস্টোস্টেরনের উৎপাদন করার ক্ষমতাকে ব্যাহত করতে পারে। আপনার যদি মনে হয় যে আপনার ঘুম ভালো হচ্ছে না, তবে আপনার চিকিৎসকের সাথে কথা বলুন। একমাত্র ডক্টরই আপনাকে সঠিক অ্যাডভাইস দিতে পারবে। সুষম খাদ্য গ্রহণ করুন। জলপাই তেল, বাদাম, বীজ থেকে প্রাপ্ত অসম্পৃক্ত চর্বির মতো স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার টেস্টোস্টেরন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। জিঙ্ক, ভিটামিন এ এবং ভিটামিন ডি সহ বিভিন্ন বা কিছু নির্দিষ্ট পুষ্টি উৎপাদনের ঘাটতি টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার সাথে সম্পর্কিত হতে পারে। স্বাস্থ্যের শারীরিক ওজন বজায় রাখুন। অতিরিক্ত ওজন বা স্থূলতা টেস্টোস্টেরনের মাত্রা কমিয়ে দিতে পারে। এবং ডক্টর হেইন বলেন যে চর্বি কোষে অ্যারোম্যাটেজ নামে একটি এনজাইম থাকে, যা টেস্টোস্টেরনের ইনজেকশনে রূপান্তরিত হয় বা টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে রূপান্তরিত করে। ফলে শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় এবং শরীরে স্বাস্থ্যকর পরিমাণ চর্বি বজায় রাখলে তার স্বাভাবিক টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সাহায্য করতে পারে। শক্তি প্রশিক্ষণকে অগ্রাধিকার দিন, যেটি আপনার রেজিস্ট্যান্ট ট্রেনিং, ওয়েট লিফটিংয়ের মতো এইসব ওয়েট ট্রেনিং মাধ্যমে গ্রোথ হরমোন উৎপাদনকে উদ্দীপিত করে এবং স্বাভাবিকভাবে টেস্টোস্টেরন উৎপাদন বাড়ানো যায় ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে। কিন্তু ডক্টর হেইন বলেছেন যে স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস এবং বেন্ট ওভার রো এর মতো ব্যায়ামের মাধ্যমে বুক, পিঠ এবং পা সহ বড় পেশি গোষ্ঠীগুলি লিফটিং এর উপর মনোযোগ দিন। সপ্তাহে মাত্র কয়েকবার এই পেশি গোষ্ঠীগুলি ব্যায়াম করাই গ্রোথ হরমোন উৎপাদনকে উদ্দীপিত করার জন্যে যথেষ্ট, যা ফলস্বরূপ টেস্টোস্টেরন উৎপাদনকে উদ্দীপিত করতে পারে। এবারে আসুন আলোচনা করি, একই ব্লগে, একটু ব্লগটা বড় হবে, আলোচনা করছি টেস্টোস্টেরনের বা স্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া, কর্টিকোস্টেরয়েডের পার্শ্ব প্রতিক্রিয়া কীভাবে, এটা আজকে আলোচনা করছি। তাহলে শারীরিক চাপের জন্য বর্ধিত ডোজ এর প্রয়োজন। স্টেরয়েডের প্রত্যাহার সিনড্রোম এর মাধ্যমেও কিন্তু করা যায়। যখন প্রদাহ বিরোধী স্টেরয়েড কিছু সময় ধরে গ্রহণ করার পর দ্রুত বন্ধ করে দেওয়া হয়, তখন আমাদের অড্রিনাল গ্রন্থি যা আমাদের শরীরের স্টেরয়েড হরমোন তৈরি করা হয়, নিজস্ব স্টেরয়েড হরমোন তৈরিতে এটি ধীর হতে পারে। প্রদাহ বিরোধী স্টেরয়েড গ্রহণ করলে সেই জটিল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হতে পারে এবং যার মাধ্যমে আমাদের শরীরে প্রদাহ বিরোধী স্টেরয়েড হরমোন কর্টিসল তৈরি হয়। এবং এই প্রদাহ বিরোধী স্টেরয়েডগুলো গ্রহণ করলে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি গ্রন্থি উভয়ই কার্যকলাপ কিন্তু দমন হতে পারে, যা অড্রিনাল গ্রন্থিকে কর্টিসল তৈরিতে উদ্দীপিত করার প্রক্রিয়ার সাথে জড়িত। তাই উদাহরণস্বরূপ পিটুইটারি গ্রন্থির ACTH উৎপাদন বা অড্রিনাল কর্টিসল তৈরিতে উদ্দীপিত করে এবং বাধাগ্রস্ত হতে পারে। অড্রিনাল গ্রন্থি নিজেও কর্টিসল তৈরির ক্ষমতায় কিছুটা দমন প্রদর্শন করতে পারে এবং স্টেরয়েড দ্রুত বন্ধ করে দিলে এমন একটি সিনড্রোম দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে ক্লান্তি, গিঁটে ব্যথা, পেশি শক্ত হয়ে যাওয়া, স্টিফ হয়ে যাওয়া, পেশিতে স্পর্শকাতরতা বা জ্বর অন্তর্ভুক্ত হতে থাকতে পারে। এই লক্ষণগুলো আপনার মূল রোগের লক্ষণ থেকে আলাদা করা
কঠিন হতে পারে, এমনকি ধীরে ধীরে স্টেরয়েড বন্ধ করলেও এই লক্ষণগুলোর কিছু দেখা দিতে পারে, তবে সাধারণত তা মৃদু আকারের হয়। আর সংক্রমণ বলতে দীর্ঘদিন ধরে স্টেরয়েড ব্যবহার করলে তা আপনার রোগ প্রতিরোধক ব্যবস্থার ইমিউনিটি সিস্টেমের প্রতিরোধক রক্ষামূলক ভূমিকা দমন করতে পারে এবং সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। যেহেতু স্টেরয়েড সংক্রমণের বিরুদ্ধে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা কমিয়ে দিতে পারে, তাই যতদিন আপনি স্টেরয়েড গ্রহণ করেছেন ততদিন আপনার প্রতি বছর ফ্লু এর যদি কোনো টিকা হয় সেটা নেওয়া উচিত বা ডাক্তারের সঙ্গে কথা বলা উচিত। এবং আপনি যদি দীর্ঘ সময় ধরে স্টেরয়েড গ্রহণ করেন তবে আপনার ডাক্তারের সাথে, এবং বিশেষ ধরনের যেটা নিউমোনিয়া যেটা টিকা হয়, এটা ডাক্তারই ভালো বলবে। আমি এটা ইনফরমেটিভ ভিডিওতে বলছি, কোনো সময় এটা আমার সঙ্গে ট্রিটমেন্টের সঙ্গে যায় না, এটা ব্যাপারে ডাক্তারই ভালো বলতে পারবে। তো এই ব্যাপারে আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারবেন। এছাড়া কি হয়, গ্যাস্ট্রোইন টেস্টাইনাল লক্ষণ দেখা দিতে পারে। স্টেরয়েড আপনার আলসার বা পরিপাকতন্ত্রে যেটা রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে, বিশেষ করে যদি আপনি এই ওষুধগুলো যেটা আইবুপ্রোফেন বা অ্যাসপিরিনের মতো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, যেটা NSAIDs এর সাথে গ্রহণ করেন, যদি সম্ভব হয় স্টেরয়েডের সাথে NSAIDs একসাথে ব্যবহার করবেন না। যদি আপনি হৃৎপিণ্ডের সুরক্ষার জন্যে অল্প বা স্বল্প মাত্রায় অ্যাসপিরিন গ্রহণ করে থাকেন তাহলে সেটা প্রেডনিসোন নেওয়ার সময় আপনার চিকিৎসক আপনাকে এটি চালিয়ে যেতে বলতে পারে। এবং আমি আবার বলছি যে আমি ডাক্তার নই, এ ব্যাপারে ডাক্তারবাবুই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। কেন, এই পৃথিবীতে প্রত্যেকটা শরীর এক নয়, সবার প্রবলেম কিন্তু এক নয়। আচ্ছা, অনেকে প্রশ্ন করেন স্টেরয়েড ব্যবহারে কি অস্টিওপোরোসিস হতে পারে? স্টেরয়েড থেরাপির কারণে হাড় পাতলা হতে পারে এবং অস্টিওপোরোসিস যে হাড় ভাঙার ঝুঁকি বাড়াতে পারে। আপনার স্টেরয়েডগুলি থেরাপি শুরু করার সময় তার আগে অনেক রোগীকে হাড়ের ঘনত্ব পরীক্ষা করতে বলা হয়, বোন ডেন্সিটি, বিশেষ করে যদি স্টেরয়েডের মাত্রা বেশি হয়। তাই ঘনত্ব কম হলে হাড়ের ক্ষয় রোধে আপনার গৃহীত পদক্ষেপগুলোর কার্যকারিতা মূল্যায়নের জন্য ভবিষ্যতে এই পরীক্ষাটি পুনরায় করতে বলতে পারেন ডাক্তারবাবু। এবং কর্টিকোস্টেরয়েড গ্রহণকারী বেশিরভাগ মানুষই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করার প্রয়োজন হয়, যদি না তারা তাদের খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পেতে পারেন। যদি আপনি আপনার খাদ্য থেকে এটি পেতে পারেন তবে সেটাই সবচেয়ে ভালো উপায়। আপনার লিঙ্গ এবং বয়স অনুযায়ী কী পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন এবং খাদ্য থেকে কিভাবে যতটা সম্ভব তা পাওয়া যেতে পারে সেই সম্পর্কে কিন্তু আপনাকে ডাক্তারবাবুই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। এবং ধূমপান, মদ্যপান অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়, তাই এগুলো সীমিত করার উপকারী, যদি বন্ধ করে দেন ভালো। এবং ভার বহনকারী ব্যায়াম, হাঁটা, দৌড়নো, ড্যান্স ইত্যাদি হাড়ের ভর স্থিতিশীল রাখতে সাহায্য করতে পারে। এবং কর্টিকোস্টেরয়েড গ্রহণকারী যেসব রোগীর হাড়ের ঘনত্ব কম তাদের বিশেষ করে অ্যালেন্ড্রোনেট বা ফোসাক্যাসমেট বা পেলিয়েট এর মতো ওষুধ ডাক্তারবাবুরা খেতে বলতে পারে। আমি সবসময় বলি ভিডিওতে, এ ব্যাপারে ডাক্তারবাবুরাই আপনাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। স্টেরয়েড কি ওজন বাড়াতে পারে?
স্টেরয়েড আপনার বিপাক ক্রিয়া এবং শরীরে চর্বি জমার প্রক্রিয়াকে প্রভাবিত করে। এর ফলে আপনার খিদে বেড়ে যেতে পারে, যা ওজন বৃদ্ধির একটি কারণ হতে পারে। অনিদ্রা, স্টেরয়েড আপনার ঘুমিয়ে পড়ার ক্ষমতাকে ব্যাহত করতে পারে, বিশেষ করে সন্ধ্যায় তা গ্রহণ করলে। আর এছাড়া যদি সম্ভব হয়, চিকিৎসক আপনাকে আপনার সম্পূর্ণ দৈনন্দিন ডোজটি সকালে গ্রহণ করার জন্যে বলতে পারেন। এছাড়া আমি বলেছি মেজাজের পরিবর্তন হয়, স্টেরয়েড বিশেষ করে দৈনন্দিন 30 মিলিগ্রামের বেশি মাত্রায় আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে। কেউ কেউ যেটা বিষণ্ণ বোধ করতে পারেন এবং সে ব্যাপারেও হতে পারে। এ ব্যাপারে ডাক্তারবাবুই আপনাকে সব কিছু বলে দেবে। শরীরের জল জমা, অতিরিক্ত রক্তচাপ হতে পারে স্টেরয়েডের মাধ্যমে। যেহেতু কর্টিসন শরীরে জল, সোডিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, তাই এই ওষুধগুলো ব্যবহার করলে শরীর জলীয় পদার্থ জমা হতে পারে এবং কখনো কখনো উচ্চ রক্তচাপের কারণও হতে পারে, তা আরও বাড়িয়ে তুলতে পারে। আপনার গোড়ালি ফুলে গেলে সেদিকে খেয়াল রাখুন। রক্তে শর্করার বৃদ্ধি, যেহেতু কর্টিসল রক্তে গ্লুকোজের, চিনি স্বাভাবিক মাত্রা বজায় রাখতে ভূমিকা রাখে, তাই এই দীর্ঘমেয়াদী ব্যবহারে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, এমনকি ডায়াবেটিসও হতে পারে। চোখের সমস্যা হতে পারে। স্টেরয়েডের কারণে মাঝে মাঝে চোখে ছানি বা গ্লুকোমা, চোখের চাপ বৃদ্ধি হতে পারে। আপনি যদি গ্লুকোমা, ছানির ইতিহাস থাকে যদি আপনার পরিবারে, তবে স্টেরয়েড সেবনকালে যারা আই স্পেশালিস্ট তার সঙ্গে একবার আলোচনা করে দেখবেন যে এটি নেওয়া কতটা নিরাপদ কিনা। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস, ধমনীর কাঠিন্য হতে পারে। এছাড়া অ্যাসেপটিক নেক্রোসিস হতে পারে। স্টেরয়েড বিশেষত দীর্ঘদিন ধরে উচ্চ মাত্রায় ব্যবহার করলে কখনো কখনো হাড়ের ক্ষতি হতে পারে, যেটা আমি বললাম। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। হয়তো আমার মতের সঙ্গে অনেকের মত নাও মিলতে পারে, আমার জ্ঞান খুবই সীমিত, আমি অত জ্ঞানী নই, তবু এটি একটি আমি মনে করলাম যে আমি দীর্ঘদিন যেহেতু ব্যায়ামের সঙ্গে যুক্ত, সেহেতু আমার কিছু ইনফরমেটিভ ভিডিও তৈরি করি। আমি কারো এগেনস্টে বলছি না, কিন্তু আমি একটা চাই যে সুস্থ স্বাভাবিক একটি সমাজ গড়ে উঠুক, সবাই যাতে সুস্থ থাকে, ডেলি নর্মাল এক্সারসাইজ করুক, নর্মাল ফুড তারা গ্রহণ করুক এবং স্টেরয়েড বা সাপ্লিমেন্ট থেকে তারা বিরত থাকুক। এবং যদি তারা সত্যি তাদের প্রয়োজন হয়, তারা যেন প্লিজ কনসালটেন্ট অথবা একজন ভালো ডাক্তারের সাথে তারা কথা বলে নিই, তাদের ভবিষ্যতে তাদের যেন কোনো শারীরিক কোনো সমস্যা বা কঠিন রোগের তারা শিকার না হয়। সুস্থ থাকুক সবাই, ভালো থাকুক, এটাই চাই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন।